হিয়ারিটে আজকের গল্প মানবেন্দ্র পালের সুলতানের কবর পর্ব 2। 7ই মার্চ বেলা 2টো। ফিরোজ মিনার দেখে ওইখানেই বসে আমরা দুপুরের খাওয়া সেরে নিলাম। মালদা থেকে লুচি তরকারি আর মিষ্টি আনা হয়েছিল। রাতের খাওয়ার ব্যবস্থা অবশ্য আদিবাসীটারই ঘরে। জেকব মুরগির টাকা আগাম দিয়ে দিয়েছে। খাওয়া শেষ হলে রুমালে মুখ মুছতে মুছতে জেকব বলল, তোমার সঙ্গে এবার কয়েকটা কথা স্পষ্টি বলে নি। ওর কথা বলার সুরে আমার বুকটা কেঁপে উঠল। ও বলতে লাগলো, 13 বার আমি এখানে এসেছি, শুধু গৌর দেখবার জন্যে নয়। আমি অনেক পুরনো বই খুঁজে খুঁজে পড়েছি, অনেক সুলতানের কবরের কথা পেয়েছি, কিন্তু ফিরোজ শাহের কবরের কথা পাইনি। কোনো কোনো বইয়ে ফিরোজ শাহের কথা থাকলেও তা বিভ্রান্তিকর। এখানকার গাইডরাও সঠিক জানে না কোনটা আসল ফিরোজ শাহের কবর। মৃতের পরিচয় লেখা থাকে যেসব পাথরে, যাকে বলে স্মারক প্রস্তর, তা এই প্রায় 500 বছরে ভেঙে পড়ে গেছে। কাজেই প্রকৃত ফিরোজ শাহের কবর কোনটি কেউ তা স্পষ্ট বলতে পারে না। কিন্তু খুব পুরনো 2টি ফার্সি বইয়ে সেই কবরের হদিশ পেয়েছি, তার নকশাও করে এনেছি। খেয়ালি সুলতান নিজেই নিজের কবর গৃহ করে গিয়েছিলেন এক গোপন জায়গায়। কথাটা শুনে রাখো, শুধুই কবর নয়, কবর গৃহ। সেইখানে রয়েছে সুলতানের দেহ আর তার প্রচুর ঐশ্বর্য, যেমন মিশরের সম্রাটের মুমির সঙ্গে রাখা হতো। আমি সেই ঐশ্বর্যের লোভেই এবার এসেছি। তোমাকে এনেছি আমার স্বার্থে। তুমি আমাকে সাহায্য করবে, কেননা ওই ঐশ্বর্য একা উদ্ধার করা আমার একার সাধ্য নয়, বুঝেছ? আমি রাগে দুঃখে ভয়ে চুপ করে রইলাম। হায়, শেষ পর্যন্ত একটা চোরের সঙ্গে আমি এখানে এলাম। চুপ করে থেকো না। জেকব চেঁচিয়ে উঠল, যা বলবো তাই শুনবে, নইলে গুলি করে তোমার মেরে এখানেই পুঁতে রেখে যাব। কাক পক্ষীতেও টের পাবে না। তারপর একটু থেমে বলল, আর যদি আমার কথা শোনো, তাহলে যা পাবো তার কিছু তোমাকে দেব। তাতে তোমার সারা জীবন ভালোভাবেই কেটে যাবে। আমি বুঝতে পারছি আমি এই চোরটার হাতের মুঠোয় চলে গিয়েছি, আর নিষ্কৃতি নেই। আমি ওর কথা মতো চললেও শেষ পর্যন্ত ও এই অপকর্মের সাক্ষীকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না। তাহলে কি করব এখন? চোখে জল আসছে, আর লিখতে পারছি না। 8ই মার্চ সকাল 8টা। গতকাল রাত্রে ডায়েরি লিখতে পারিনি। যেসব ঘটনা ঘটে গেল তা এতই অসম্ভব আর আকস্মিক যে কিছু লেখার মতো অবস্থা ছিল না। আজ কিছুটা ধাতস্থ হয়ে তারপর লিখছি। কাল রাত 9টার মধ্যে গরম গরম মুরগির ঝোল আর ভাত খুব তৃপ্তির সঙ্গে খেয়ে শুয়ে পড়লাম। আদিবাসীদের মোড়ল বা সর্দার মান্ডির বউ খুব চমৎকার মাংস রেঁধেছিল। ওরা থাকে পেছনের দিকে, খুবই গরিব, তাই জেকব টাকা দিয়ে এদের বশ করে নিয়েছে। আমার আর জেকবের জন্য পাশাপাশি 2টি দড়ির খাটিয়া, মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। জেকবও শুয়ে পড়েছে। দুপুর থেকে এখনো পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও বলেনি। খুব গম্ভীর, বোধহয় মতলব ভাঁজছে। এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচতাম, কিন্তু উপায় নেই। জেকব জানতে পারলে গুলি করে মারবে। শরীরের দিক থেকে না হলেও মনের দিক থেকে খুব ক্লান্ত হয়েছিলাম। সেই অদ্ভুত কাকটা, ঘোড়াটার থমকে দাঁড়িয়ে পড়া, বৃদ্ধ ফকির গাইডের কথা, ফিরোজ শাহের নির্মম ব্যবহার, গাইডের হুঁশিয়ারি, সবচেয়ে বেশি জেকবের শাসানি আমার মনটাকে ভেঙে দিয়েছিল। বড় অসহায়, বড় ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। রাত তখন কত জানি না, হঠাৎ অজানার শব্দে ঘুম ভেঙে গেল।
চারিদিকে যত মসজিদ ছিল সব জায়গা থেকে আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। আমি শুয়ে শুয়েই টর্চের আলোয় রিস্ট ওয়াচটা দেখলাম রাত 2টো। এত রাতে কেউ আজান দেয় নাকি? তাছাড়া এখানে যতদূর ঘুরেছি কোথাও একটা আস্ত মসজিদ চোখে পড়েনি, সবই ধ্বংসস্তূপ। তাহলে আজান কে দিচ্ছে? কোথা থেকে দিচ্ছে? একবার ভাবলাম জেকবকে ডেকে জিজ্ঞেস করি, কিন্তু ওর সঙ্গে কথা বলতে প্রবৃত্তি হলো না। মোরগকে যাক বলে আবার শুয়ে পড়লাম। আজানের ধ্বনিও হঠাৎ থেমে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। ঘোড়ার খুরের শব্দ। 2টো একটা নয়, কয়েকশো ঘোড়া যেন ছুটে আসছে। এই গভীর রাত্রে কোথা থেকে যে এত ঘোড়া আসছে ভেবে পেলাম না। তারপরেই শুনলাম চারপাশের প্রান্তর জুড়ে ঘোড়াগুলো দাপাদাপি, সেই সঙ্গে তরোয়ালের ঝনঝনা। আমি আর শুয়ে থাকতে পারলাম না, উঠে দরজার কাছে গেলাম। আদিবাসীদের ঘরে বড় একটা জানালা থাকে না, তারা নাকি মনে করে অশুভ আত্মারা জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। মোহন মান্ডির ঘরেও জানালা ছিল না। আমি দরজাটা একটু ফাঁক করে শব্দ লক্ষ্য করে তাকালাম। ঘুরঘুরটে অন্ধকার, তার মধ্যে দিয়ে দৃষ্টি তীক্ষ্ণ করে দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। গোটা প্রান্তর জুড়ে অসংখ্য ঘোড়া, কালো কালো ছায়া, তাদের পিঠে এক একটা কালো কালো মূর্তি। সারা মাঠ জুড়ে তারা দাপাদাপি করছে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কি অদ্ভুত ব্যাপার দেখলাম! এই সবই কি চোখের ভুল? হঠাৎ 2টো ঘোড়া খুরের শব্দ আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। আমি ভয়ে কাঁটা হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। ঘোড়া 2টো যেন কাছেই কোথাও এসে থামল। তারপর শুনলাম একটা মর্মান্তিক আর্তনাদ। জওরা অভনা, জওরা অভনা, আমি বিপদগ্রস্ত। স্পষ্ট মানুষের গলা। আমি জালালউদ্দিনের পুত্র শামসুদ্দিন। আমাকে হত্যা করতে এসেছে আমারই 2জন কৃতদাস। আমাকে বাঁচাও। তারপরেই একটা অস্পষ্ট গোঙানি দুপুর রাতের বাতাসে মিশে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইলাম। আর কোনো শব্দ নেই। মনে মনে ভাবতে লাগলাম, এ রাত কি ভোর হবে না? এসব কি শুনলাম? সুলতান শামসুদ্দিনকে হত্যা করেছিল তারই 2 কৃতদাস। সে তো 1400 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ের কথা। এত বছর পর আজ সেই শামসুদ্দিনের মৃত্যু ভয়ে আড়ষ্ট গলা শুনলাম। এইরকম গভীর কোনো রাতে তার 2 বিশ্বস্ত কৃতদাস কি ঘোড়ায় চড়ে এসে তাকে খুন করে গিয়েছিল? ছোটিবাবু, চমকে উঠলাম। একেবারে ঠিক দরজার বাইরে কেউ যেন ডাকলো। ছোটিবাবু বলে কে কাকে ডাকলো? একটু পরেই আবার সেই থমথমে গলা। ছোটিবাবু, আমাদেরই কাউকে কেউ ডাকছে, কিন্তু কে ডাকছে? বরাবরই আমার খুব সাহস, কিন্তু ক্ষেত্র বিশেষে খুব সাহস যে ভালো নয় তা তখনও বুঝিনি। আমি উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তখনই দরজা খুললাম না। অপেক্ষা করে রইলাম আবার কেউ ডাকে কিনা শোনার জন্য। একটু পরে আবার সে গলা, এবার খুব কাছে। মনে হলো যে ডাকছে সে দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। এবার আমি নিঃশ্বাস বন্ধ করে দরজাটা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস গায়ে ছুঁচের মতো বিঁধল। কিন্তু কিন্তু কই, কেউ তো নেই। কি করব ভেবে না পেয়ে আমি একবার এদিক ওদিক দেখে নিলাম। না, কেউ নেই। হঠাৎ আবার সেই কণ্ঠস্বর,
ছোটিবাবু। এবার যেন একটু দূরে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই স্বর লক্ষ্য করে অন্ধকারের মধ্যে এগিয়ে চললাম। অন্ধকার, শুধু অন্ধকার। জীবনে অন্ধকার ঢের দেখেছি, কিন্তু ওরকম নিশ্চিদ্র অন্ধকার কখনো দেখিনি। এক হাত দূরেরও কিছু দেখা যায় না। অন্ধ যেভাবে হাঁটে আমি সেরকমভাবেই অনিশ্চিতের মতো পথ এগিয়ে চললাম। মাঝে মাঝে শুধু সেই কণ্ঠস্বর, ছোটিবাবু। এগিয়ে চলেছি অন্ধকারে সাঁতার কাটতে কাটতে। কিছুক্ষণ আগেও যেখানে এত ঘোড়ার কুড়ের শব্দ শুনেছিলাম, অস্ত্রের ঝনঝনা শুনেছিলাম, কোনো ভোজবাজির মতো সব থেমে গেছে। তবে কি সবই মনের ভুল? তাই যদি হয়, তাহলে এই যে নিশুতি রাতের অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছি, এও কি মনের ভুল? হঠাৎ মনে হলো কে যেন আমার গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেলল। আমি চমকে উঠলাম। তারপরে মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে গেল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সামনে উঁচু মতোটা কি একটা এক ঠেঙে দৈত্যর মতো দাঁড়িয়ে আছে। ঠাউর করে দেখলাম এ তো ফিরোজ মিনার। এত দূরে এলাম কি করে? কে আমাকে এখানে ডেকে আনলো? কেন আনলো? যে ডেকে আনলো সেই বা গেল কোথায়? হঠাৎ হু হু করে একটা বাতাস মিনারে ঠক্কর খেয়ে আমার দিকে এগিয়ে এলো। আমার সারা গা কাঁটা হয়ে উঠল। আর তখনই যে দৃশ্যটা দেখে আমি চমকে উঠলাম তা বোঝানো কঠিন। স্পষ্ট দেখলাম বুড়ো মতো লুঙ্গি করা একটা লোক মিনারের গা বেয়ে টিকটিকির মতো তর করে একেবারে গম্বুজের মাথায় উঠে গেল। আর তারপরই ইস, কেউ যেন তাকে পেছন থেকে ঠেলে ফেলে দিল। ধরাস করে কি যেন পড়লো আমার পায়ের কাছে। একটা মানুষের থ্যাতলানো দেহ, সর্বাঙ্গ থর করে কেঁপে উঠল। আর তখনই কে যেন খুব কাছ থেকে ডেকে উঠল, ছোটিবাবু। দেখলাম আমার সামনে হাত 10 দূরে যেখানে রাজমিস্ত্রির দেহটা আছড়ে পড়েছিল, সেখানে দাঁড়িয়ে আছে কালকের সেই গাইড। পরনে কালো লম্বা আলখাল্লা, গলায় চকচকে নানা রকম পাথরের মালা, লম্বা চুল পিঠ পর্যন্ত ঝুলছে। সবকিছু কালোর মধ্যে সাদা ধপধপে দাড়ি বাতাসে উড়ছে। হাতে একটা লোহার চিমটে। গাইডই তাহলে আমায় এত দূর টেনে নিয়ে এসেছে। গাইড বলল, মত ডরো ছোটিবাবু, ভয় পেও না। এই যা সব শুনছো, যা দেখলে, এই সব এখানে হামেশাই ঘটে। কোন সুলতান বেগম উজিরের সেনাপতি খোদার নাম নিয়ে শাস্তিতে মরেনি। শুধু কাটাকাটি, খুন, রক্তপাত। এন্তেকাল হবার পরও তাদের আত্মা শান্তি হয়নি। একটু থেমে সে আবার বললে, কিন্তু কিন্তু যে জন্য তোমাকে ডেকে এনেছি সে কথা বলি। তুমি ওই বড় বাবুকে ছেড়ে পালাও। ও মানুষটা ভালো নয়, তোমার ক্ষতি করবে। কাল ও যেখানে তোমাকে নিয়ে যেতে চাইবে, তুমি সেখানে কিছুতেই যেও না। সে জায়গা বড়ই সাংঘাতিক। বললাম, কিন্তু ফকির সাহেব, আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমায় মেরে ফেলবে। ওকে আমার বড় ভয়। ফকির যেন নিজের মনেই বললে, ছোটিবাবু, ভয় কি শুধু ওনাকেই? ভয় যে আরো আছে। ঠিক আছে, যদি তোমাকে যেতেই হয় তাহলে আমার এই চিমটেটা তোমার কাছে রাখো। এটা দিয়ে কাউকে আঘাত করতে চেও না। এই বলে ফকির তার হাতের চিমটেটা আমাকে দিল। তারপর বলল, তবে তুমি যখন এখান থেকে চলে যাবে এটা রেখে যেও। কোথায় রাখবো? ফকির বললে, পিয়াস বাড়ির পারে। এতক্ষণে জিজ্ঞাসা করলাম, ফকির সাহেব,
আপনি এই গভীর রাতে কোথা থেকে এলেন? ফকির বললে, আমি তো দিনরাত এখানেই থাকি। দিনরাত কি করেন? দিনের বেলা গাইড, রাতের বেলা পাহারাদার। আপনি পাহারা দেন? ফকির সাহেব হাসল একটু। কালো মুখের মধ্যে থেকে ধবধবে সাদা উঁচু উঁচু দাঁতের হাসি ঝিকিয়ে উঠল। আমার গা শিউরে উঠল। কেউ? সাহস করে বললাম, কি পাহারা দেন? এখানে কি বা আছে? তামাম গৌর সাম্রাজ্য পাহারা দিই। এখানে কি নেই? অনেক কিছু আছে। কবে থেকে পাহারা দিচ্ছেন? ফকির বলল, 985 আল হিজরা, যেদিন আফগান সুর সুলতান মুজাফর খান তুর্বতকে হত্যা করা হলো, সেদিন থেকে। আমি চমকে উঠলাম। মুজাফফর খান তুর্বিকে খুন করার সময় যদি 985 আল হিজরা হয়, তাহলে সেটা 1580 সালের কথা। অবাক হয়ে তাকাতে দেখি ফকির অন্ধকারে মিলিয়ে গেছে। আটই মার্চ বেলা 11টা। বেলা 11টা নাগাদ জেকব মোহন মান্ডি আর কয়েকজন আদিবাসীকে নিয়ে বেরিয়ে পড়ল। ওদের হাতে কোদাল, শাবল, গাঁইতি। তাছাড়া জেকবের কাঁধে যে ঝোলাটা রয়েছে তার মধ্যেও নিশ্চয়ই কিছু যন্ত্রপাতি আছে। জেকব আমাকে আদেশ করল, আমার পাশে পাশে হাঁটো, পিছিয়ে পড়ার চেষ্টা করবে না। ও ভাবছে আমি হয়তো পালিয়ে যাব, পালিয়ে গিয়ে হয়তো ওর মতলব ফাঁস করে দেব। আমি তাই নিষ্প্রাণ পুতুলের মতো ওর পাশে পাশে চললাম। কোথায় যাচ্ছি, কত দূর যাচ্ছি তা জানি না। মনে পড়ল গত রাত্রের কথা, ফকিরের সেই কথাগুলো। ছোটিবাবু, বড়বাবু যেখানে নিয়ে যেতে চাইবে সেখানে যেও না, কিন্তু উপায় নেই, যেতে হচ্ছে। ভরসা শুধু ফকিরের দেওয়া চিমটেটা। জেকব ব্যঙ্গ করে বলছিল, ওঠা আবার কোথায় পেলে? বলেছিলাম মাঠে কুড়িয়ে পেয়েছি। ঠাট্টা করে বলেছিল, রেখে দাও, সাপ ব্যাং সামলে পড়লে মারতে হবে। ক্রমে আমরা ভাঙা প্রাসাদ, মসজিদ ছাড়িয়ে একটা প্রান্তরে এসে পৌঁছালাম। জেকব এগিয়ে চলেছে, যেন ইতিমধ্যেই জায়গাটা চিনে রেখেছে। নির্জন প্রান্তর, দূরে দূরে গরু মোষ চড়ছে। এপাশ ওপাশে 2-3টে দিঘির মতো পুকুর। এই সবই একদিন সুলতানদের কেউ না কেউ তৈরি করেছিলেন। আজ তাদের কথা কেউ জানে না। ফাল্গুন মাস, এরই মধ্যে রোদের তেজ বেড়ে উঠেছে। জেকব ব্যাগ থেকে একটা টুপি বার করে মাথায় চাপিয়ে নিল। একে তো বেঁটে কালো চেহারা, তার উপর যখন টুপি মাথায় পরে গটগট করে হাঁটছিল, তখন ওকে দেখে মনে হচ্ছিল একটা খুদে শয়তান। কিছু দূর এগিয়ে একটা ভাঙা পাঁচিল দেখা গেল। বোঝা গেল এক সময় অনেকখানি জায়গা ঘিরে মস্ত উঁচু পাঁচিল ছিল, কিন্তু এখন শুধু খানিকটা দাঁড়িয়ে আছে। আমরা সেই খাড়া পাঁচিলের পাশ দিয়ে মাঠের মতো একটা খোলা জায়গায় ঢুকলাম। জেকব তার নোট বই বের করে দেখে নিল, তারপর ফিতে ফেলে কিছু দূর মাপযোগ করলো। এবার সে মনের আনন্দে টুপিটা খুলে ফেলল। তারপর আদিবাসীদের একটা বিশেষ জায়গা খুঁড়তে বলল। আমি তো কিছুই ভেবে পাচ্ছিলাম না। এ তো সমতল জায়গা, কবরের চিহ্ন মাত্র নেই, এখানে খুঁড়ে কি লাভ? ততক্ষণে আদিবাসীরা গাঁইতি চালাতে আরম্ভ করেছে। প্রায় 3 ঘন্টা ধরে চলল খোঁড়া। অনেকখানি জায়গা জুড়ে একটা বিশাল গর্ত হলো। চারিদিকে ছড়িয়ে পড়ল ধুলো আর ইটের টুকরো। জেকব কয়েকটা ভাঙা ইট কুড়িয়ে নিয়ে পরীক্ষা করলো। তারপর আদিবাসীদের হাতে কতগুলো টাকা গুঁজে দিয়ে বলল, আরো টাকা পাবে, গভীর করে খোঁড়ো। ঝপাং ঝপাং করে গাঁইতির ঘা পড়তে লাগলো। একটা মানুষের মতো গভীর গর্ত তৈরি হলো। জেকব সেই গর্তের মধ্যে নেমে পড়ল, কিন্তু প্রতি মুহূর্তেই আমার উপর ওর সতর্ক দৃষ্টি।
আরো জোরে গাইতে চালাও। আদিবাসীদের টাকার লোভে জীবন পণ করে গাঁইতি চালাতে লাগলো। এবার মাটি অনেক ঢিলে, গাঁইতির এক এক ঘা পড়ে আর হুড়মুড় করে ইট মাটির চাঙড় ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কোদালে করে সেগুলো তুলে বাইরে ফেলে দিতে লাগলো। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরটা ফাঁকা, ওখানে কিছু আছে। লক্ষ্য করলাম আদিবাসীদের গাঁইতি চালানো যেন আস্তে আস্তে ঝিমিয়ে আসছে। ওরা কি ক্লান্ত হয়ে পড়েছে? কিন্তু না, ওরা বারবার আকাশের দিকে তাকাচ্ছে। তারপর হঠাৎই গাঁইতি রেখে দিয়ে ওরা জেকবকে ব্যস্ত হয়ে বলল, আমরা এখন চললাম। জেকব প্রচণ্ড রেগে বলল, চললে মানে? আর একটু খুঁজলেই ভিতরে ঢুকতে পারবো, এখন চললাম বললে হবে না। ওরা একসঙ্গে বলল, না, সন্ধে হয়ে আসছে, সন্ধ্যের আগেই আমাদের ঘরে ঢুকতে হবে। তারপর আকাশের দিকে আঙুল তুলে নিজেদের মধ্যে কি বলা বলি করলো। তাকিয়ে দেখলাম ঘন কালো মেঘ উত্তর পশ্চিম কোণে জমে উঠেছে। একে তো চারিদিক নিস্তব্ধ, লোকজনের চিহ্ন মাত্র নেই। যে গরু মোষগুলো মাঠে চড়ছিল তারাও ফিরে গেছে। আদিবাসীরা শুধু পালালো না, ছুটতে লাগলো। সে ছোটা যেমন তেমন ছোটা নয়, প্রাণ ভয়ে ছোটা। অনেক পরে জেনেছিলাম ওদের সংস্কার। ফাল্গুনের বিকেলে যদি মেঘ ওঠে, ঝড় হয়, তা বিপদের সংকেত। জেকব বেজার হয়ে বলল, সব ভিতর অ্যাক্সেস, একটুর জন্য কাজটা শেষ হল না। এমন সময় মাঠের ওদিক থেকে গোঁ করে শব্দ উঠল। আমরা চমকে উঠলাম। প্রচণ্ড ঝড় আসছে। এই ধুধু মাঠের মধ্যে ঝড়ের মুখে পড়লে রক্ষে নেই, তাই আমরাও ঘরমুখো ছুটতে লাগলাম। 9 মার্চ রাত 2টো। সারা রাত ঝড়ের দাপট ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। পরশুদিন রাতে যে আজান ধ্বনি বা ঘোড়া ছোটাছুটির শব্দ শুনেছিলাম, গত রাতে সেরকম শুনিনি। আজ সকালে উঠেও দেখি আকাশের মুখ ভার, জেকবের মুখ ততোধিক ভার। মাঝে মাঝে শোঁ শোঁ করে দমকা বাতাস দিচ্ছে। এ এক অকাল দুর্যোগ। জেকবকে দেখছি ঘরের মধ্যে ছটফট করছে। খুঁড়ার কাজ অসমাপ্ত পড়ে আছে। এখানকার চোর ডাকাতদের ভয় নেই। তারা আর যাই হোক মৃতের কবরকে সম্মান করে কিংবা ভয় করে। ভয় বিদেশি চোরদের। এইসব বিদেশি চোর ডাকাতের অভাব নেই। সন্ধান পেলে তারা ঢুকে পড়বে, আর একবার ঢুকতে পারলে ফিরোজ শাহের ধনরত্ন সব ভাগ করে দেবে। তাছাড়া ঝড়ের সঙ্গে যদি বৃষ্টি নামে তাহলে তো সব কাজ পণ্ড। কবরের মুখে জল ঢুকে গেলে বসে থাকতে হবে জল শুকানো পর্যন্ত। কিন্তু জেকব আর একটা দিনও বসে থাকতে চাইছে না। জেকব আমার সঙ্গে একটা কথাও বলছে না। আমি যেন ফালতু লোক, অথচ আমায় ছেড়েও দিচ্ছে না। ছেড়ে দিলে তো আমি বাঁচি। শেষ পর্যন্ত ঝড় একটু থামলে বেলা 3টে নাগাদ আবার সকলে রওনা হলাম। আদিবাসীরা কিছুতেই যাবে না। ওরা বলছে মাটি খুঁড়তে খুঁড়তে সন্ধে হয়ে যাবে। জেকব ওদের বোঝালো 5টার আগেই তাদের ছেড়ে দেবে। 5টার আগে ওরা চলে গেল। অবশ্য তখন খোঁড়ার কাজ শেষ। ধুলোয় ঢাকা একটা বেঁটে দরজার সামনে এসে আমরা দুজনে দাঁড়িয়েছি। বোঝা গেল সমাধি গৃহে ঢোকবার এটাই দরজা। দরজাটার চমৎকার কারুকার্য করা। এত বছরেও সেসব কাজ নষ্ট হয়নি, কিন্তু দরজাটা এত নিচু কেন? বুঝতে পারলাম এই পবিত্র সমাধি গৃহে যাতে মাথা নিচু করে ঢুকতে হয় তারই জন্যে এই ব্যবস্থা। জেকব নিজের মনেই যেন বললে, যাক, এখানে আমরাই প্রথম। আজ পর্যন্ত কোনো চোর এই জায়গার সন্ধান পায়নি। ইতস্তত করে বললাম, এই সন্ধ্যাবেলা আমরা ঢুকবো? জেকব হেঁকিয়ে উঠে বলল, তবে কি চোরাদের জন্য দরজা খুলে রেখে যাব? টর্চ বের করো। দরজাটার কড়ার সঙ্গে একটা মোটা শেকল বাঁধা ছিল, জং ধরে গিয়েছিল। জেকব ঝুলি থেকে দুটো যন্ত্র বের করে শেকলে চাপ দিতে লাগলো। অনেকক্ষণের চেষ্টায় শেকল ভাঙল না বটে, কিন্তু কড়া দুটো উঠে গেল। এবার ওর সঙ্গে আমাকেও দরজা ঠেলতে বলল।
দুজনে জোরে ধাক্কাধাক্কি করতেই একটা বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। একরাশ ধুলোর সঙ্গে একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ঢুকল। আমরা দুজনেই নাকে রুমাল চাপা দিলাম। মিনিট 5 পরে আমরা টর্চ জেলে ভেতরে ঢুকলাম। কালো পাথরের টালি দিয়ে গাঁথা মেঝে, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমার গাটা ছমছম করতে লাগলো। 500 বছর পর এই কোন প্রেতপুরীতে আমরা ঢুকছি। হয়তো ভয়ের কোনো কারণই থাকতো না যদি না মাত্র পরশু রাতেই আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হতো। এখানে আসার আগে থেকেই আমি কিছু অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ করেছি। 1 নম্বর সেই কাকটা, গুলি খেয়েও যেটা মরেনি। 2 নম্বর, কেন এককার ঘোড়াটা পিয়াসবাড়ি দিঘির আগেই থেমে দাঁড়িয়ে পড়ল? কেন আর 1 কদমও এগোলো না? তৃতীয়ত, ফকির সাহেব যে নাকি সারা রাত গোটা গৌড় পাহারা দিয়ে বেড়ায়। কাজেই এই কবরগৃহ যে শুধু একটা পুরনো কবরস্থান তা নাও হতে পারে। এটা যেন ভয়ঙ্কর জায়গা। এখানে এলে যে বিপদ অবশ্যম্ভাবী, ফকির সে কথা বলে আমায় সাবধান করে দিয়েছিল। এসব কথা মনে হতেই আমার পা দুটো অসাড় হয়ে গেল। আর 1 পাও এগোতে সাহস হলো না। জেকব ধমক দিয়ে বলল, হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি এসো। তার সেই কণ্ঠস্বর চাপা ঘরের 4 দেওয়ালে ধাক্কা খেয়ে গম গম করে উঠল। সঙ্গে সঙ্গে স্পষ্ট শুনলাম কাছেই কোথাও মৃদু শব্দ হলো। শব্দটা শুনে মনে হলো কিছু যেন নড়ে উঠল। কেউ যেন সংকীর্ণ জায়গার মধ্যে পাশ ফিরল। শব্দটা জেকবও শুনেছিল। দেখলাম সেও কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল। তারপরই যেন নিজের মনেই বলল, ও ও কি শোনা? আমাকে আদেশ করল। আমার পাশে পাশে এসো। আমি বললাম, জুতোটা খুলবো? দরকার নেই। অজ্ঞতা প্রবৃত্ত কবর গৃহে জুতো পরে এগিয়ে চললাম। একটাই ভরসা, ফকিরের দেওয়া লোহার চিমটেটা আমার মুঠোয় শক্ত করে ধরা। জেকব চারিদিকে টর্চের আলো ফেলছে। হঠাৎ ও থমকে দাঁড়িয়ে পড়ল। এ কি, এ ঘরে এত কবর! আমিও অবাক হলাম। দুপাশে 7টা মাঝারি সাইজের কবর, কিন্তু তা তো হবার কথা নয়। জেকবের লক্ষ্য কোনো এক ফিরোজ শাহের কবর। তিনি সুলতান ছিলেন, প্রচুর ঐশ্বর্য, অত্যন্ত খেয়ালি। মরার আগে তিনি নাকি কোনো গোপন জায়গায় নিজের সমাধি ঘর তৈরি করে রেখেছিলেন। সেখানে নিশ্চয়ই তিনি শুধুই রাজপোশাক পরে শুয়ে থাকবেন না, সঙ্গে সোনাদানা ধনরত্নও থাকবে। আর নিশ্চয়ই সেই কবরগৃহ হবে তার একারই। তাই যদি হয় তাহলে এই কবরগুলো কাদের? তবে কি এটা সুলতান ফিরোজ শাহের কবর নয়? জেকব যেন আমার মনের কথা টের পেয়ে বলল, এগুলো হয়তো তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের। তাহলে সুলতানের কবরটা কোথায়? জেকব চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো। অন্ধকারটা এতই জমাটি যে টর্চের আলো বেশি দূর যাচ্ছিল না। হঠাৎ চোখে পড়ল দেওয়ালের একদিকে প্রায় 4 হাত উঁচুতে একটা ছোট দরজা। আমরা তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। হ্যাঁ, দরজায়। তবে এটাকে দরজা না বলে একটা বড় জানালা বলা যেতে পারে। তবে জানালা নয়, জানালা হলে গরাদ থাকতো। এতে দরজার মতোই মস্ত দুটো পেতলের কড়া লাগানো আছে, আর কড়া দুটো সিল করা। দরজার গায়ে ফার্সিতে কি যেন লেখা আছে। অক্ষর উঠে গেছে। জেকব ভালো করে পড়তে পারল না, তবে সে নিশ্চিত এই ঘরেই সুলতান আছেন। তখনই সে যন্ত্রপাতি দিয়ে সিল ভেঙে ফেলল। আমার বুকের মধ্যে ধড়াস করে উঠল। স্পষ্ট অনুভব করলাম আমার পেছনে কারা যেন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। চকিতে পিছন ফিরলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু একটা তপ্ত হাওয়া আমার শার্টটাকে দুলিয়ে দিয়ে গেল। এই বদ্ধ ঘরে হাওয়া কোথা থেকে আসবে তা বুঝতে পারলাম না। আমি চিমটেটার আরও শক্ত করে ধরলাম। ঘ্যাচাং ঘ্যাচাং করে বার কয়েকবার ঝাঁকানি দিতেই দরজাটা খুলে গেল। মূর্খটা পকেট থেকে রিভলভার বের করে জুতো পায়ে ভেতরে লাফিয়ে পড়ল। বুঝল না কার জন্য রিভলভার, কে আছে ঘরে, কে থাকতে পারে। তাকে রিভলভার কিছু করতে পারে না। আমি টর্চ জেলে ভেতরে ঢুকছিলাম।
জেকব কড়া গলায় বললে, তুমি বাইরে থাকো, ডাকলে তবে এসো। আমি যেন বেঁচে গেলাম। সেই কুঠুরির বাইরে দাঁড়িয়েই আমি ভেতরটা এক ঝলক দেখে নিলাম। সাজানো গোছানো ঘর, দেওয়ালে দেওয়ালে ফার্সিতে কোরআনের বাণী, একটা উঁচু বেদির ওপর স্থাপিত কোষ্ঠী পাথরের মতো চকচকে কালো পাথরের বিশাল একটা কবর। কবরের গায়ে নীল, সাদা, হলুদ, সবুজ মিনার দাগ। এই ঘরে ওই একটি কবর। কবরের দৈর্ঘ্য দেখলেই বুঝতে অসুবিধে হয় না, এখানে যিনি শুয়ে আছেন তিনি লম্বায় 6 ফিটেরও বেশি। সমাধির ওপর টাঙানো রয়েছে সাদা সিল্কের শামিয়ানা, জীর্ণ বিবর্ণ। 4টে লাল থামে শামিয়ানার 4 কোণ দড়ি বাঁধা, ঝুলছে সোনার চেন। লক্ষ্য পড়ল কবরের চারপাশে হাতির দাঁতের ক্যাশ বাক্সের মতো বড় বড় বাক্স। দেখলাম জেকব একটা বাক্স ভেঙে ফেলল। তারপর ভেতর থেকে বের করতে লাগলো হিরে, হিরে, পান্না, চুনি, রাশি রাশি। তখনই গোটা 3 বাক্স ঝুলির মধ্যে ঢুকিয়ে নিল। এবার সে উঠে একটা হাতুড়ি নিয়ে কবরটার দিকে গেল। ও যে কি করতে যাচ্ছে ভেবে শিউরে উঠলাম। অমন সুন্দর কারুকার্য করা কবরটা ও হাতুড়ি গায়ে ভেঙে ফেলবে, তার নিচ থেকে টেনে তুলবে কফিন। ওর ধারণা কফিনের মধ্যে মৃতদেহ ধুলো হয়ে গেলেও নিশ্চয়ই আরো অনেক ধনরত্ন আছে। জেকব কবরের গায়ে জোরে হাতুড়ির ঘা মারল। আমি সেই দৃশ্য দেখতে পারলাম না। ওখান থেকে পিছিয়ে আগের ঘরে এসে দাঁড়ালাম। অন্ধকার কবরের রাজ্যে একা দাঁড়িয়ে থাকা যে কি ভয়ঙ্কর তা যে কখনো দাঁড়িয়েছে সে ছাড়া আর কেউ কল্পনা করতে পারবে না। ওদিকে হাতুড়ির শব্দ শুনতে পাচ্ছি, বুঝতে পারছি পাথরের কবরটা চৌচির হয়ে যাচ্ছে। হঠাৎ হাতুড়ির শব্দ ছাপিয়ে ক্যাচ করে একটা অস্বাভাবিক শব্দ। আমি চমকে উঠে সেদিকে এগিয়ে গেলাম। দেখি যে ঘরে জেকব কবর ভাঙছিল সেই ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ, তারপরেই হাড় হিম করা গোঙানি। এই যে জেকবের গলা তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। কি হলো জেকবের? আমি ছুটে গেলাম বন্ধ দরজাটার কাছে, প্রাণপণে ঠেলতে লাগলাম, কিন্তু দরজা এতটুকু নড়ল না। আমি দর দর করে ঘামতে লাগলাম। কি করব এখন? কি করে জেকবকে বাঁচাবো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। কিন্তু এভাবে এখানে যে একা দাঁড়িয়ে থাকা মোটেই ভালো নয়, একথা মনে হতেই টর্চ জেলে বাইরের দরজার দিকে ছুটলাম। দেখি বাইরের দরজাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রাণপণে ছুটে যখন দরজার কাছে গেলাম তখন পাল্লা দুটো প্রায় বন্ধ হয়েই আসছে। কোনো রকমে কাত হয়ে আমি বেরিয়ে এলাম। পুলিশকে খবর দেওয়া আমার উচিত ছিল, নইলে জেকবের মৃতদেহ খুঁজে পেলে পুলিশ আমাকেই ধরবে। ভাববে ধনরত্নের লোভে আমিই জেকবকে খুন করেছি। কিন্তু থানা পুলিশ করতে সাহস পেলাম না। সেই রাতেই মোহন মান্ডিকে সব কথা বললাম। ও বলল, এমনটা যে হবে তা আমরা জানতাম। কাল ভোরবেলা গরুর গাড়ি ঠিক করে দেব, আপনি চলে যান। 10ই মার্চ বিকেল 4টে। আজ দুপুরে গরুর গাড়ি করে নিরাপদে মালদহর হোটেলে ফিরে এসেছি, তবে একা। ফকিরের দেওয়া চিমটেটা পিয়াস বাড়ির ধারে রেখে আসতে ভুলিনি। ডায়েরি এখানেই শেষ। 1935 সালের লেখা ডায়েরি। 64 বছর পর সেটা খুঁজে পেয়ে নতুন করে কাহিনীটা লিখে ফেললাম। রতন এক পেয়ালা কফি নিয়ে এলো। আমি তখন দেওয়ালের এক জায়গায় দাঁড়িয়ে কিছু খুঁজছিলাম। রতন বললে, ওখানে কি খুঁজছেন? বললাম, কিছু না। তারপর কফির পেয়ালায় চুমুক দিয়েছিলাম। আসলে সুলতানের হাতের লেখাটা খুঁজছিলাম। নেই, অদৃশ্য হয়ে গেছে।